পাবন তো ২০২৪-এর গণ অভ্যুত্থান, তারপর ২০২৫-এর একটা অন্তর্বর্তীকালীন সরকার, আর অবশেষে চলে আসছে সেই দিনটা ১২ই ফেব্রুয়ারি ২০২৬। একদম ভাগ্য নির্ধারণী একটা নির্বাচন হতে চলেছে বাংলাদেশের। দীর্ঘ প্রায় ১.৫ দশক পর এমন একটা নির্বাচন যেখানে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ কেউই নেই। এই তারিখটাই এখন বাংলাদেশের রাজনীতির একেবারে কেন্দ্রবিন্দুতে। রাজনীতির পুরো চিত্রটাই এখন অন্যরকম। একদিকে যেমন আছে জনসমর্থনে উজ্জীবিত বিএনপি, ঠিক তেমনি অন্যদিকে ছাত্রনেতাদের গড়া ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি, আর তার সাথে পুনরুত্থিত জামাতে ইসলামীর এক বলতে গেলে অভূতপূর্ব জোট। কিন্তু আসল প্রশ্নটা হল, ভোটের মাঠে বিএনপি যদি নিরঙ্কুশ বিজয় পেয়েই যায়, তাহলে কি হবে এই নতুন জোটের ভবিষ্যৎ? তারেক রহমানের যে একক ক্ষমতার পরিকল্পনা, সেখানে জামায়াত এনসিপি কি শুধুই একটা রাজনৈতিক সিঁড়ি হিসেবে ব্যবহৃত হবে? চলুন আজ আমরা ২০২৬-এর এই জটিল রাজনৈতিক সমীকরণটা একটু খতিয়ে দেখি। তো সবার আগে বিএনপির অবস্থানটা একটু দেখে নেওয়া যাক। গত ৯ জানুয়ারি মা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এখন কিন্তু বিএনপির নেতৃত্ব পুরোপুরি তারেক রহমানের হাতে। আর তার নেতৃত্বে দলটা যে একটা নতুন পথে হাঁটতে চাইছে, তার বেশ কিছু ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। যেমন ধরুন, কিছুদিন আগে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন তিনি। সেখানে এই যে কথাটা বললেন, এটা কিন্তু নিছক কথার কথা না। এটা আসলে সাধারণ ভোটারের মন জয় করার একটা বড় কৌশল। পরিষ্কার বোঝা যাচ্ছে বিএনপি অতীতের বিতর্কিত অধ্যায়গুলো পেছনে ফেলে একটা নতুন যাত্রা শুরু করতে চাইছে। তারেক রহমান ১ কোটি নতুন কর্মসংস্থান তৈরির মতো বিশাল একটা প্রতিশ্রুতি দিচ্ছেন। ভাবা যায়, এখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে তিনি আসলে এককভাবে দেশটাকে নতুন করে গড়ার একটা ছবি তুলে ধরছেন। আর এই ছবিতে জোটের শরিকদের ভূমিকাটা ঠিক কী, সেটা কিন্তু খুব একটা স্পষ্ট নয়। আর শুধু মুখের কথাই না, বিভিন্ন জরিপও কিন্তু সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এখন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। আর দলের শীর্ষ নেতৃত্বের মনোভাবও একদম পরিষ্কার। তারা ক্ষমতাটা আর কারো সাথে ভাগাভাগি করতে চায় না। তাদের একমাত্র লক্ষ্য হল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা। আচ্ছা, এবার একটু জোটের দিকে তাকানো যাক। ছাত্র নেতৃত্বাধীন এনসিপি আর জামায়াতে ইসলামীর মধ্যে যে জোটটা হয়েছে, সেটা বেশ অদ্ভুত। অনেক রাজনৈতিক বিশ্লেষকই এটাকে বলছেন সুবিধাবাদী মৈত্রী বা ম্যারেজ অফ কনভিনিয়েন্স। ২০২৪ সালের সেই যে গণ আন্দোলন, তার নায়ক করা ছিলেন ছাত্ররা। তারাই কিন্তু এই দলটা গড়ে তুলেছিলেন। তাদের মূল লক্ষ্য ছিল একটাই, দেশের এই যে প্রতিহিংসার রাজনীতি, এটা ধারা পাল্টে দেওয়া, একটা গুণগত পরিবর্তন আনা। কিন্তু এখানেই আসল সমস্যাটা। একদিকে এনসিপি চায় একটা উদারনৈতিক রাষ্ট্র, আর অন্যদিকে জামায়াতের লক্ষ্য হল ইসলামী ঢাঁচের সংস্কার। মানে দুটো একেবারে দুই মেরুর ভাবনা। এই দুই বিপরীতমুখী আদর্শের কারণেই কিন্তু তাদের জোটটা ভীষণ ভঙ্গুর। ভোটের কঠিন বাস্তবতায় এনসিপি বুঝতে পারছিল যে একা লড়াই করাটা কঠিন। তাই একরকম রাজনৈতিক বাধ্যবাধকতা থেকেই তারা জামায়াতের সাথে হাত মেলায়। কিন্তু এর ফল কি হল? দলের ভেতরেই এখন বড়সড় ফাটল দেখা দিয়েছে। আর এটা কিন্তু প্রকারান্তরে বিএনপির হাতকেই আরও শক্তিশালী করছে। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিএনপি যদি জিতেই যায়, তাহলে এই জোটের কপালে কি আছে? বিশ্লেষকরা কিন্তু মোটা দাগে ৩টে বড় সম্ভাবনার কথা বলছেন। ১. জোটটা একটা শক্তিশালী বিরোধী দল হতে পারে। ২. বিএনপি আর জোটের মধ্যে সরাসরি সংঘাত বাঁধতে পারে। আর ৩. বিএনপি এদের মধ্যে একটা আদর্শিক লড়াই লাগিয়ে দিতে পারে। চলুন বিষয়গুলো একটু ভেঙে দেখা যাক। প্রথম সম্ভাবনাটা সবচেয়ে আশার কথা শোনায়। মানে বিএনপি এককভাবে সরকার চালাবে, আর জামায়াত এনসিপি জোট সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা নেবে। এটা যদি হয়, তাহলে বাংলাদেশের ভঙ্গুর গণতন্ত্রের জন্য একটা নতুন ভারসাম্য বা ব্যালেন্স তৈরি হতে পারে, যা গত ১.৫ দশকে প্রায় দেখাই যায়নি। দ্বিতীয় সম্ভাবনাটা কিন্তু বেশ গোলমেলে। বিএনপি যদি তাদের পুরনো ধারার প্রতিহিংসার রাজনীতিতে আবার ফিরে যায়, তাহলে নিজেদের ক্ষমতাকে নিরঙ্কুশ করতে তারা চাইবে রাজপথের নিয়ন্ত্রণটা হাতে রাখতে। আর সেটার জন্য এনসিপির জনপ্রিয় তরুণ নেতৃত্বকে হয়তো আইনি বা রাজনৈতিকভাবে চাপে ফেলা হতে পারে। আর ৩ নম্বর সম্ভাবনাটা হল সবচেয়ে জটিল এবং সম্ভবত সবচেয়ে বাস্তবসম্মত। এখানে বিএনপি তাদের জোট শরিকদের আদর্শের যে ফারাক, সেটাকেই কাজে লাগাবে। মানে জামায়াতের ইসলামী সংস্কারের দাবি আর এনসিপির উদারনৈতিক রাষ্ট্রের স্বপ্ন, এই দুটোর মধ্যে বিভেদ তৈরি করে বিএনপি একটা ডিভাইড অ্যান্ড রুল নীতি নিতে পারে, যা তাদের ক্ষমতাকে আরও দীর্ঘস্থায়ী করবে।
আচ্ছা, এই পুরো খেলায় কিন্তু আরেকটা বড় খেলোয়াড় আছে যাকে বাদ দিলে চলবে না। সেটা হলো আন্তর্জাতিক শক্তি, বিশেষ করে ভারত। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে দিল্লির কৌশলটা কি হবে, তা এখন একটা $1 মিলিয়ন প্রশ্ন। দেখুন, শেখ হাসিনার অনুপস্থিতিতে দিল্লির হাতে বিকল্প কিন্তু খুব কম, তাই তারা সম্ভাব্য বিজয়ী দল বিএনপির সাথেই সম্পর্ক গড়তে একরকম বাধ্য। কিন্তু সমস্যা হল, ঐতিহাসিকভাবেই বিএনপি এবং জামায়াতের একটা ভারতবিরোধী ভাবমূর্তি আছে, যা দিল্লিকে বেশ বড় একটা চিন্তায় ফেলেছে। আর এখানেই বিএনপির জন্য আসল পরীক্ষা। নির্বাচনের পর তারা কি দিল্লির আস্থা অর্জনের জন্য তাদের জোট শরিকদের থেকে দূরত্ব তৈরি করবে? এই একটা সিদ্ধান্তের উপরে হয়তো আগামী দিনের ভূ রাজনীতি অনেকটাই নির্ভর করছে। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? বাংলাদেশের ইতিহাসে একটা নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে চলেছে, যার পরিণতি এখনও পুরোপুরি অজানা। আমরা একদম শুরুতে যে প্রশ্নটা করেছিলাম, চলুন সেখানেই আবার ফিরে যাই। একটা নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি কি তার জোটকে সাথে নিয়ে চলবে, নাকি একাই ক্ষমতার পথে হাঁটবে? এই নির্বাচন কি আসলেই একনায়কতন্ত্রের অবসান ঘটাবে, নাকি এটা স্রেফ একটা মুখের বদল হবে? আর তারুণ্যের শক্তিতে বলিয়ান এনসিপি এবং অভিজ্ঞ জামায়াত কি পারবে বিএনপির একক আধিপত্যকে চ্যালেঞ্জ করতে? এর উত্তরটা হয়তো সময় বলে দেবে। এখন দেখার বিষয়, বিএনপি কি একাই দেশ চালাবার ক্ষমতা রাখে, নাকি এই জামায়াত এনসিপি জোটই হয়ে উঠবে আগামী দিনের রাজনীতির নতুন নিয়ামক? এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা কল্পনা।